নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঠিক যেন সিনেমা, নিখোঁজ স্বামীর খোঁজ পেলেন রাজভবনের পুলিশকর্তা শান্তি। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিকের সেমেস্টার, থাকবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। নিয়োগে হাত নেই পার্থর, ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে সওয়াল আইনজীবীর। চাষির অজান্তেই হিমঘরে রাখা আলু বিক্রি, মেমারিতে তুমুল উত্তেজনা। কালনায় হেলমেট ছাড়া বেপরোয়া বাইকের গতির বলি ৩, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। ৮ দিন ধরে গা ঢাকা এলাকারই এক বাড়িতে বালুরঘাট থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল, যাত্রী ভোগান্তির আশঙ্কা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভালোবাসা বড় অসহায়, আনন্দের ঘরেই যেন নিরানন্দ। কেউ হারালেন, আবার সামান্য কয়েক ঘণ্টার চেষ্টায় ফিরেও পেলেন সব। বৃহস্পতিবার দিনভর তিলোত্তমায় সাড়া ফেলল পুলিশ প্রেমের এক অন্য কাহিনী। ঠিক কী হয়েছিল আসলে? জানা গিয়েছে, রাজভবনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাক বৃহস্পতিবার নিখোঁজ হন তার স্বামী দীপাঞ্জন বসাক। একসময়ে মডেল অভিনেতা দীপাঞ্জন হারা হতেই সমাজমাধ্যমে জানান শান্তি। জানানো হয় পুলিশেও। অবশেষে বন্ধুদের চেষ্টা মেলে পুলিশের স্বামীর খোঁজ। প্রায় ঘণ্টা ৩ পরে দীপাঞ্জন ফেরেন ঘরে। সকলকে ধন্যবাদ জানিয়ে ফের সমাজমাধ্যমে আপডেটও দেন ওই পুলিশকর্তা। কিন্তু কেন হারিয়ে যান প্রাপ্তবয়স্ক দীপাঞ্জন? পরিবার সূত্রে খবর, এদিন দুপুরে হাওড়া যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন তিনি। তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের সঙ্গে। এরপরই সক্রিয় হন রাজভবনের ওই পুলিশ আধিকারিক। অনেক চেষ্টায় মেলে খোঁজ। ঘরে ফেরেন অভিযাত্রীকে অভিনেতা দীপাঞ্জন। এরপরেই ওঠে প্রশ্ন, ঠিক কোথায় গিয়েছিলেন ওই ব্যক্তি? যদিও ২০২২ সাল থেকেই নানা কারণে অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে ওই অভিনেতা। দাবি, একাধিক কারণে নাকি চিন্তাগ্রস্ত থাকতেন তিনি। শান্তি এবং দীপাঞ্জন থাকেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায়। শান্তি দাসের দাবি, অনেক কিছুতেই অনীহা ছিল ওর। বাড়ি থেকে হাওড়া যাবে বলে বেরিয়ে যায়। তারপর আর খুঁজে পাচ্ছিলাম না। পরে বন্ধুদের জানাই, সংবাদমাধ্যম এবং বন্ধুদের সাহায্যে ফিরে পেয়েছি ওকে। এখন সব ঠিক আছে। কিন্তু কেন নিখোঁজ? কোনো পারিবারিক অশান্তি? ওই পুলিশ আধিকারিকের কথায় বলার মতো এমন কিছু হয়নি। কিন্তু কেন এমন হয়েছে তিনিও জানেন বলেই দাবি শান্তি দাসের। যদিও সাম্প্রতিককালে এরাজ্যে পুলিশের স্বামী নিখোঁজে কথা শোনা যায়নি। অন্যদিকে রাজভবনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদে থাকা এক পুলিশ আধিকারিকের জীবনে নিরানন্দের এমন ঘটনায় অবাকও হয়েছেন কেউ কেউ। তবে হারিয়ে যাওয়া আবার ফিরে পাওয়ার তীব্র টানাপোড়েনে অবশেষে প্রেমের স্পর্শই পাচ্ছেন কেউ কেউ। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় বর্ষর রদবদল। এবার থেকে প্রাথমিকেও চালু সেমেস্টার পদ্ধতি। ছোট ছোট পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এবং পড়াশোনায় উৎসাহী করতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। তিনি জানান, প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু হবে সেমেস্টার পদ্ধতি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম সেমেস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় সেমেস্টার। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পেন অ্যান্ড পেপারলেস, অর্থাৎ খাতায় কলমে কোনো শিশু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে না। সারা বছর ক্লাসে কী করবে সে তা দেখে মূল্যায়ন করা হবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে। গৌতম পালের আরও জানান, ২০০৯ রাইট টু এডুকেশন আইন অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নো ডিটেনশন পলিসি আছে। প্রাথমিকে ক্রেডিট ফ্রেমওয়ার্ক আনা হবে না। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে ৮০০ ঘণ্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে ১০০০ ঘণ্টা অতিক্রম করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে এক একটি সেমেস্টারে ৩৭৬ ঘণ্টা করে ও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ৪৬০ ঘণ্টা সেমেস্টারে কাটাতে হবে। লিখিত পরীক্ষা হবে ৬০ ঘণ্টার। এছাড়া নতুন বছরে পড়ুয়াদের জন্য থাকছে ক্রেডিট স্কোর ও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে মোট ৩৭৬ ঘণ্টা ক্লাসের উপর দেওয়া হবে ক্রেডিট স্কোর। সর্বোচ্চ ক্রেডিট স্কোর ১৩.৫। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বছরে ৪৬০ ঘণ্টা ক্লাসের জন্য সর্বোচ্চ ক্রেডিট স্কোর ১৬.৫। নতুন শিক্ষাবর্ষে প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব স্কুলের হাতে থাকবে না। প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদই। গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে খাতা দেখবে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় অব্যাহতি চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবীর দাবি, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন। প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি স্বশাসিত সংস্থা। সেখানে পার্থর কোনো ভূমিকা নেই বলেই দাবি পার্থর আইনজীবীর। 2022 সালের 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই একই দিনে তৎকালীন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার অভিজাত আবাসনে লাগাতার তল্লাশি চালায় ইডি। সব মিলিয়ে নগদ ৪৯ কোটি ৮০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। সেই প্রসঙ্গ তুলে শুক্রবার আদালতে পার্থর আইনজীবী জানান, ওই বছরের ৪ আগস্ট অর্পিতা স্টেটমেন্ট দিয়েছিলেন, তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয় সেটা তার নয়। পার্থর টাকা, কিন্তু লিখিত বয়ানে কোনো সই নেই। পার্থর প্রশ্ন, কি করে জানব কারো কাছ থেকে জোর করে লিখিয়েছে কিনা? কারো থেকে কিছু পেলে কি আমি দায়ী? ইডির অভিযোগ, ৩টে ডামি কোম্পানি তৈরি করে অর্থ তছরূপ হয়েছে। পার্থ ডামি ডিরেক্টর রেখেছিলেন। পার্থর আইনজীবী পাল্টা দাবি করেন, ইডি কতগুলো কোম্পানি নাম বলেছিল। সেখানের ৫ জন ডিরেক্টরের কথা বলে তারা। তাদের মধ্যে ২ জনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। একজন পার্থকে চেনেনি না। পার্থ দাবি করেন, আমার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। আইনজীবীর আবেদন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনোভাবেই এই দুর্নীতির সঙ্গে জড়িত নন, তাকে অব্যাহতি দেওয়া হোক। হিমঘরে রাখা আলু চাষির অজান্তেই বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। যা নিয়ে শুক্রবার উত্তেজনা ছড়ায় মেমারি ২ ব্লকের পাহাড়হাটির একটি হিমঘরে। হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন চাষি। পরে বিডিওর কাছে নালিশ জানান ওই চাষিরা। বিডিও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এদিন ওই হিমঘরে আলু নিতে গিয়েছিলেন বেশ কয়েকজন চাষি। হিমঘর কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেন ওই আলু বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার সময়সীমা রয়েছে, তা সত্ত্বেও তার আগেই আলু বিক্রি করে দেওয়া হয়েছে। সৌরভ দত্ত নামে এক চাষির ২৫ বস্তা আলু মজুত ছিল এই হিমঘরে। ২টি বন্ডে সেই আলু মজুত করা হয়েছিল। তিনি বলেন, কয়েকদিন আগেও হিমঘরে এসেছিলাম। তখন ফিরিয়ে দিয়েছিল। বলেছি পরে নিয়ে যেতে। এদিন সেই আলু নিতে আসলে বলা হয় বিক্রি করে দিয়েছে। আরও বেশ কয়েকজন চাষির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যদিও চাষিদের অভিযোগ মানতে নারাজ হিমঘর কর্তৃপক্ষ। হিমঘরের ম্যানেজার বাসুদেব রায় দাবি করেন, চাষিদের সঙ্গে আমাদের বন্ডের চুক্তি ৩০ নভেম্বর পর্যন্ত। হিমঘরে অধিকাংশ আলু তার আগেই বেরিয়ে গিয়েছে। মাত্র ৪,০০০ প্যাকেট ছিল। সেই আলু বের করে নেওয়ার জন্য আমরা এলাকায় মাইকিং করেছিলাম। তারপরেও কেউ কেউ আলু নিয়ে যাননি। তাই বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি জানান, ওই আলু বাছাই করে বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছে তা থেকে হিমঘরের ভাড়া কেটে নিয়ে চাষিকে দেওয়া হবে। যদিও চাষিরা অভিযোগ করেন এলাকায় কোনো মাইকিং করাট হয়নি। একই সঙ্গে সরকারি সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করাট হয়েছে। তারপরেও কিভাবে আলু বিক্রি করে দিতে পারে? হিমঘর কর্তৃপক্ষের দাবি, কমপক্ষে ৩০,০০০ প্যাকেট আলু না থাকলে হিমঘর চালু রাখার খরচে পোষায় না। মাত্র ৪,০০০ প্যাকেট আলুর জন্য হিমঘর চালু রাখা যায় না। তাই চাষিদের আলু বের করে নিতে বলা হয়েছিল। তা তারা করেননি। হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা করেও কোনো সুরাহা না হওয়ায় ওই চাষিরা বিডিও কার্যালয়ে যান। তার সঙ্গে দেখা করে অভিযোগ জানান। বিডিও বিশাখ ভট্টাচার্য বলেন, চাষিদের অভিযোগ শুনেছি। বিষয়টি কৃষিজ বিপণন দপ্তরকে জানানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন ৩ জন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকে বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছিল। জানা গিয়েছে, রাতে বাইকে রেস চলে ওই এলাকায়। সেই গতির বলিই হলেন তারা। তাদের কারও হেলমেট পরা ছিল না। কেন পুলিশ রাতে তাদের আটকায়নি? স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার রাতে সমুদ্রগড় পঞ্চায়েতের তুলসীডাঙ্গার কাছে কালনা কাটোয়া এসটিকেকে রোডে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ বাইক আরোহীর মৃত্যু হয়। মৃতদের নাম বিভাস কর্মকার, ২৪, কুশল দাস, ১৯ ও সমীর মণ্ডল, ১৯। প্রথম দুজনের বাড়ি নবদ্বীপের প্রফুল্লনগর কলোনি এলাকায়। সমীরের বাড়ি নাদনঘাট থানার নিচু চাপাহাটিতে। বিক্রম বিশ্বাস নামে আরও এক বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমীর মণ্ডল বিক্রম বিশ্বাসকে নিয়ে প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন। অন্যদিকে, নবদ্বীপের বাসিন্দা বিভাস কর্মকার ও কুশল দাসও প্রবল গতিতে বাইক চালিয়ে উল্টো দিক থেকে যাচ্ছিলেন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক দুটির গতি এতটাই বেশি ছিল যে ৪ জনেই ছিটকে যান। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রবল গতিতে বাইক চালানো হয়।
পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয় না। বাসিন্দারা এই বিষয়ে বিক্ষোভও দেখিয়েছেন। তাদের অভিযোগ, বাইক আরোহীরা কেউ হেলমেট ব্যবহার করেননি। পুলিশ তাদের আগে আটকালে এই এত মর্মান্তিক দুর্ঘটনা হতো না। এর আগে পুজোর সময়ও একইভাবে বেপরোয়া বাইক দুর্ঘটনায় ৩ পড়ুয়া সহ ৪ জন মারা গিয়েছিলেন। এবার এই ঘটনা। প্রবল গতিতে বাইক চালানোর জন্য সাধারণ মানুষজন রাতে পথে বেরোতেও ভয় পান। পুলিশ সেই অর্থে নাকা চেকিং করে না। ফের সেই অভিযোগ তুলেছেন বাসিন্দারা। যদিও পুলিশ এই অভিযোগ মানতে চায়নি। কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বলেন, গাড়ি ও বাইকের গতি নিয়ন্ত্রণের কাজ পুলিশ ধারাবাহিকভাবে করে চলেছে। আগামী দিনেও সমানভাবেই চালানো হবে। নিজেদের জীবনের মূল্যটা নিজেকেও বুঝতে হবে। সীমান্ত পেরিয়ে এসে আত্মগোপন করেছিল বাংলাদেশি এক যুবক। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রাজুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হল। বাংলাদেশের রাজনৈতিক আবহে অশান্তির আঁচ এপারের সীমান্ত এলাকাগুলিতেও। অনুপ্রবেশকারীরা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ঢুকছে বলে আশঙ্কা। বাংলার একাধিক জায়গা থেকেও কয়েকদিন ধরে একাধিক জঙ্গি গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। সেই আবহে এবার বালুরঘাট থেকে পাকড়াও হল মহসিন মণ্ডল নামে এক যুবক। এদিন নদিয়ার গাংনাপুর থেকেও ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ বছরের ওই যুবক কী উদ্দেশ্য নিয়ে এই রাজ্যে এসেছিল, কেনই বা সে গা ঢাকা দিয়েছিল, সেই সব প্রশ্ন উঠেছে। বালুরঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে এক বাংলাদেশিকে ওই এলাকায় দেখা গিয়েছে। রাজুয়া গ্রামের বাসিন্দা মোক্তার মণ্ডলের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন বলে খবর। এরপরই পুলিশ হানা দেয় সেই বাড়িতে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আসার জন্য বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। বাংলাদেশের কোনো পরিচয়পত্রও তার কাছে ছিল না। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মহসিন মণ্ডলের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়া গ্রামে। চোরাপথে সীমান্ত পেরিয়ে বেশ কয়েকদিন আগেই তিনি ভারতে এসেছিলেন। গত ৮ দিন ধরে সে বালুরঘাটের ওই গ্রামের আস্তানা নেয়। কেন তিনি সেখানে এসেছিলেন? মহসিন এর আগে রাজ্যের অন্য কোথাও কি গিয়েছেন? মোক্তার মণ্ডলের সঙ্গে মহসিনের কী সম্পর্ক, সেই তথ্য জানার চেষ্টা চলছে। মোক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। মোক্তার মহসিনকে নিজেদের আত্মীয় বলে পরিচয় দিয়েছেন। এমনই জানিয়েছেন বালুরঘাটের ডিএসপি সদর বিক্রম প্রসাদ। ধৃত বাংলাদেশি যুবকের সঙ্গে জঙ্গিদের কি কোনো সম্পর্ক আছে, সেই বিষয়টিই এখন ভাবাচ্ছে পুলিশকে। ধৃত কতটা সত্য কথা বলছেন তিনি, তাও খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। খাস কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকেও গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি যুবক। দমদম স্টেশনে ডাউনলাইনে রক্ষণাবেক্ষণের কাজের জের। সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। শনিবার রাত 11:30 থেকে রবিবার সকাল 6:30 পর্যন্ত মোট 7 ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে। তার ফলে ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল। 32,249 আপ শিয়ালদহ ডানকুনি লোকাল, 32,252 ডাউন ডানকুনি শিয়ালদহ লোকাল, 33,811 আপ শিয়ালদহ বনগাঁ লোকাল, 33,813 আপ শিয়ালদহ বনগাঁ লোকাল, 33,651 আপ শিয়ালদহ হাবড়া লোকাল, 33,653 আপ শিয়ালদহ হাবড়া লোকাল, 33,613 আপ শিয়ালদহ দত্তপুকুর লোকাল, 33,357 আপ বারাসত দত্তপুকুর লোকাল, 33,513 আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল, 33,820 ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল, 33,822 ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল, 33,652 ডাউন হাবড়া শিয়ালদহ লোকাল, 33,654 ডাউন হাবড়া শিয়ালদহ লোকাল, 33,612 ডাউন দত্তপুকুর শিয়ালদহ লোকাল, 33,616 ডাউন দত্তপুকুর শিয়ালদহ লোকাল, 33,618 ডাউন দত্তপুকুর শিয়ালদহ লোকাল, 33,514 ডাউন হাসনাবাদ শিয়ালদহ লোকাল, 31,612 রানাঘাট শিয়ালদহ লোকাল, 31,614 রানাঘাট শিয়ালদহ লোকাল, 31,616 রানাঘাট শিয়ালদহ লোকাল, 31,312 কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল, 31,316 কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল, 31,512 শান্তিপুকুর শিয়ালদহ লোকাল, 31,616 শান্তিপুকুর শিয়ালদহ লোকাল, 31,912 গেদে শিয়ালদহ লোকাল, 31,812 কৃষ্ণনগর শিয়ালদহ লোকাল, 31,414 নৈহাটি শিয়ালদহ লোকাল। অন্যদিকে 03,172 লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জারের সময় পরিবর্তন হয়েছে। শনিবার রাত 10টা 15 মিনিটের বদলে 10টা 45 মিনিটে ছাড়বে।
বর্ষশেষে এখন অনেকে বেড়াতে যাচ্ছেন, তাই এই সময়ে ট্রেন বাতিল হলে স্বাভাবিকভাবেই ভোগান্তি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।